এখন যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যে সারা কিছুক্ষণ আগে একজন বলেছেন যে আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আমরা একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটাও এর মধ্যে রয়েছে। আজকে যারা এখানে নবীন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন, তারা আজকে এখানে কৃষির উপরে পড়াশোনা করবেন। আমি দেখেছি কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকে কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনেও চলে যান। তো এটাই স্বাভাবিক, কারণ সেই জবগুলো অনেক বেশি আপনার আকর্ষণীয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, যে আমি সবসময় মনে করি যে কৃষিতে যারা কাজ করেন, সেটা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অথবা আপনার মাঠে যারা কৃষি কাজ করছেন তারা, অথবা যারা ডিসেমিনেট করছেন টেকনোলজিটাকে তারা, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। এই জন্য মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি দীর্ঘ অনেক বয়স হয়েছে, অভিজ্ঞতা দেখেছি এই মানুষগুলোর বেশিরভাগই হচ্ছে আপনার খুব আন্তরিক। তাদের গায়ে একটা আপনার এই মাটির গন্ধ আছে, এটা সবসময় পাওয়া যায়, এবং তার মাটিটাকে ভালোবাসেন। আমার এই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আন্তরিক, দেশপ্রেম, এবং তারা সত্যিকার অর্থে কাজ করেন। আজকে এখানে অনেকে আছেন সামনে যাদের আমি চিনি অনেকদিন ধরেই, যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করছি সেই সময় দেখেছি, এখানেও দেখেছি, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে যারা প্রায় এই কৃষিতে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আজকে চ্যালেঞ্জ অনেক বড়, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরো বেশি, যে আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলাটা খুবই বড় চ্যালেঞ্জের। এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে, এবং যে জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাচনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার, এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি, এবং কাজগুলোর মূলটাই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। এখানে ডক্টর মাহাদিন আলম আছেন, তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তার মধ্যে একটা সৃষ্টির একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আমরা যারা বয়স্ক মানুষ, আমিও শিক্ষকতা করেছি দীর্ঘদিন ধরে, আমরা যে জিনিসগুলো পড়াতাম বা পড়তাম তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, টেকনোলজির পরিবর্তন হয়েছে, নতুন নতুন চিন্তা ভাবনা, জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা।
বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার ওই অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাধারণত সম্পৃক্ত করতে পারবো, সেখানে তার কর্মসংস্থানে আরো সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল্ড ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরো বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু বিএ এমএ পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, অ্যাগ্রো রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি আপনাদের যে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। মাত্র 5 মাস হয়েছে এই সরকারের, ইতিমধ্যেই বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, ওগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে। আর বাংলাদেশের আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে অনেক অনেক বেশি কথা বলি, ওইগুলোর থেকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কাজ নয়, যদিও মনে হয় করি, কিন্তু কঠিন কাজ নয়। বিশেষ করে এবার আমাদের যে জেনজি যারা যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে, এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। 17 বছর ধরে আমরা এই আন্দোলন করেছি। আমি নিজে এই আন্দোলনের শরিক ছিলাম সবসময়। মহাজারাম ছিল, আমাদের গুম হয়েছে আনিসুর, আমাদের তুলি সে দীর্ঘ আন্দোলন করেছে সেই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা গেছে। এখন একটা সুযোগ এসছে, আমি যেটাকে সবসময় বলি একটা অপরচুনিটি হ্যাজ কাম। এই সুযোগটাকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দেই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। আমরা সবাই কাজ করে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরেবাংলা বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো না, আমরা আমাদের কাজ করব। শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা শুনেছি, যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। আর সেই সঙ্গে রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এটা খুব জরুরি। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি ভাবন করতে পারবো এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে
লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটাও তারা করা শুরু করেছেন। এ সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় গিয়ে নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। আমাদের আজকে যারা শিক্ষার্থী এখানে এসছে এরা কিন্তু সবচেয়ে প্রিভিলেজ। তোমরা কেন প্রিভিলেজ? যে হাজার হাজার ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তার মধ্যে মাত্র তোমরা লক্ষ ছেলের পরীক্ষা দিয়ে মাত্র কিছু তোমরা মেধা দিয়ে সিলেক্টেড হয়েছো, তাই না? তো তোমাদের উপরে কিন্তু একটা জাতির দায়িত্ব আছে। তোমাদের জন্য জাতি অনেক ব্যয় করছে। এখন তোমাদের যে শুরু হবে এর পুরো ব্যয়টা কিন্তু সরকার বহন করবে, অর্থাৎ জাতি বহন করবে। এটাকে তোমাদেরকে মূল্য দিতে হবে। ওই যে মাঠের মধ্যে কৃষক রক্ত পানি করে আপনার ফসল ফলায়, শ্রমিক যে আপনার আমাদের উৎপাদন করে, অথবা গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের সকলের যে আয়, সে আয়ের একটা অংশ হিসেবে কিন্তু তোমাদের এই লেখাপড়াটা এরা আসছে, খরচটা আসছে, বিশ্ববিদ্যালয় চলছে, বিল্ডিং হচ্ছে, হস্টেল হচ্ছে, তাই না? তোমাদের দায়িত্ব আছে তো দেশের প্রতি, এবং সেই দায়িত্বটা হচ্ছে তোমাদেরকে ওই দেশকে কন্ট্রিবিউট করতে হবে। যখন তোমরা লেখাপড়া শেষ করবে, শেষ করার মধ্যে দিয়ে তোমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না, অনেক কথা হয়েছে, শুধু এইটুকু বলতে চাই, সুযোগ সবসময় আসে না। এখন আমাদের সামনে একটা সুযোগ এসছে। আমরা এমন একজন নেতা আজকে পেয়েছি, কথা জোর গলায় বলতে পারি, যিনি কাজ করতে চান, দেশের কল্যাণ করতে চান, যিনি পরিবর্তন আনতে চান। তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের কর্মের। আমরা যেই যেখানে আছি, ছাত্ররা পড়াশোনা করবে, শিক্ষক সাহেব তারা পড়াবেন, গবেষকরা গবেষণা করবে, এবং যে যেখানে আছে আমরা সেই করে কাজ করি। কাজ করলেই আমরা কিন্তু আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের সকলকে আমাকে আজকে এখানে ধন্যবাদ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে একটা জিনিস অনুরোধ করব, রাজনীতি আমরা সবসময় করি, থাকবে, রাজনীতি না থাকলে তো দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ, যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমাদের এই ছেলেমেয়েরা যখন পাশ করে ঘুরে বেড়ায়, আমাদের কাছে প্রায় আসে, এসে স্যার চাকরি চাই। চাকরি কোথায়? চাকরি তো নাই। তো ওই চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করব, আমি একটা ইন্ডাস্ট্রি করব, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করব, আমি একটা এগ্রিকালচার ফার্ম করব, একটা পোল্ট্রি করব, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। আমি তাই অনুরোধ করব যে সব দিক চিন্তা করতে হবে, সে চিন্তা করে এগোতে হবে।